কেরালার ধামকারা পুলিশ স্টেশনের লকার থেকে একদিন অনেকগুলো টাকা এবং অনেকগুলো জুয়েলারি মিসিং হয়ে যায়। না কোনো তালা ভাঙার নিশানা, না কোনো জোরপূর্বক ভিতরে প্রবেশের চিহ্ন। উপর থেকে তো সারা রাত তারা পুলিশ স্টেশনে পাহারায় ছিল, তারপরও এমন ঘটনা, এটা কিভাবে সম্ভব? এটা কি ভিতরের কারো কাজ, নাকি এমন কোনো চালাক চোর যে কোনো প্রমাণ না রেখেই এমন কাজের মাস্টার মাইন্ড? তদন্তের দায়িত্ব হাতে নেয় এক পাগলা ডিটেকটিভ, যার চোখ এড়িয়ে যায় না ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম সূত্রও। প্রতিটি সন্দেহভাজন, প্রতিটি অদ্ভুত আচরণ, সবকিছু এখন তার নজরে। কিন্তু যত সে কেসটার গভীরে যাচ্ছে, তত সামনে আসতে শুরু করে একের পর এক রহস্য। শেষ পর্যন্ত ডিটেকটিভ কি খুঁজে পাবে আসল অপরাধীকে, নাকি এই রহস্য চিরদিনের মতো চাপা পড়ে যাবে পুলিশ স্টেশনের দেয়ালের আড়ালে? জানতে হলে শেষ পর্যন্ত দেখতে হবে আজকের ভিডিও। মুভির নাম বেল বটম। সালটা ছিল 1980। কেরালার কোনো একটা গ্রামের এক পুলিশ স্টেশনের বাইরে আমরা অনেকগুলো লোককে দেখতে পাই। এই পুলিশ স্টেশনের ইন্সপেক্টর পরশুরাম কিছু চুরির জিনিসপত্র আর অনেকগুলো চোরকে গ্রেপ্তার করেছে। এখন যাতে তার নাম হয় এবং সবাই তার বিষয়ে জানতে পারে, এই জন্য সে অনেকগুলো মানুষজন এবং মিডিয়ার লোকজনদেরকে ডেকে সবার সামনে বড় বড় গাল মারে সে নাকি অনেক কষ্ট করেই নিজের জীবন বাজি রেখে এই খুঙ্কার চোরগুলোকে এবং এই চুরির জিনিসপত্রগুলো উদ্ধার করেছে। কমসে কম হলেও সেখানে নাকি 2 লক্ষ টাকার মালামাল ছিল। আর অফকোর্স 1980 সালে এই পরিমাণ টাকার মূল্য তাদের গ্রামের জন্য তা অনেক কিছুই। যাই হোক, এভাবে পরশুরাম সবার সামনে নিজের সুনাম টুনাম করার পর চোরগুলোকে লকআপে ঢুকিয়ে দেয় আর চোরের জিনিসপত্রগুলো সংরক্ষিতভাবে রেখে দেয় পুলিশ স্টেশনের লকারে। আর সবকিছু ভালো মতো ঠিকঠাকভাবে রাখার পর লকারের চাবিটা সে অনেক যত্ন সহকারে তার পকেটে রাখে, কারণ কয়েকদিন পরেই জিনিসগুলো সবকিছু তাকে আদালতে সাবমিট করতে হবে। আর এটা একবার করতে পারলেই তার প্রমোশন পাক্কা। এভাবেই সিন শিফটের পরের দিন সকালে পরশুরাম কাল যে লকারে জিনিসপত্রগুলো রেখেছিল ওগুলো চেক করতে যায়। কিন্তু এখানে লকারটা ওপেন করতেই দেখে এ কি, পুরো লকারই যে খালি। কালকে যে এতগুলো টাকার জিনিস সে এখানে রেখেছিল সেগুলো একটাও সেখানে নেই। অথচ লকারের চাবি তো তার পকেটেই, আর লকারটাও যেমন করে বন্ধ করা হয়েছে তেমনই আছে। না কোনো তালা ভেঙে জিনিসগুলো নিয়ে যাওয়ার নিশানা, না এরকম কিছুই। তার উপর আবার এটা পুলিশ স্টেশন। এরা তো হরহামেশা 24 ঘন্টা পুলিশ স্টেশনে ছিল, তাইলে এই কাজটা কিভাবে হলো? অবশ্য পরশুরামের পায়ের নিচ থেকে তো মাটি সরে যাওয়ার অবস্থা, কারণ জিনিসগুলো যে তাকে আদালতে সাবমিট করতে হতো। সিনটা এখানে কাট হয়ে শিফট হয়ে যায় একই গ্রামের দিবাকার নামের এই লোকটার উপর। এখন দিবাকারের ব্যাপারে বলতে গেলে গ্রামের সবাই তাকে এক নামে চেনে, ডিটেকটিভ হিসেবে। বলতে গেলে আস্ত ফোঁদা টাইপের একজন লোক। এইখানে সে কোনো একটা জায়গা থেকে খুশি টেলায় নাচতে নাচতে কোথাও যাচ্ছিল, আর যেতে যেতে পড়ে যায় একটা গর্তের মধ্যে। বেচারা গর্তের মধ্যে পড়ে অবস্থা নাজেহাল। উঠার অনেক চেষ্টা করে কিন্তু কিছুতে পারছে না। আর না পেরে সাহায্যের জন্য জোরে জোরে চিৎকার করতে শুরু করে। তখনই সে উপর থেকে কোনো একটা বৃদ্ধ মহিলার গলার আওয়াজ শুনতে পায়। দিবাকার কিন্তু তাকে দেখতে পাচ্ছে না, তবে তার গলার আওয়াজ শুনে সে ধারণা করে নেয় এরা তো কোনো বুড়ি দাদি হবে। তো দিবাকার সেই বুড়ি দাদিকে বলে, আমি একজন ডিটেকটিভ, আমাকে এখান থেকে জলদি বের করো। ওদিক থেকে বৃদ্ধ মহিলাটা বলে, বের করবো তো অবশ্যই, তবে তার আগে তোমার গল্পটা আমাকে বলতে হবে যে নিজেকে ডিটেকটিভ যে দাবি করছো ওটা কিভাবে হলে, আর এখানে গর্তের ভিতরে বা কিভাবে এসে পড়লে, তোমার বাবাকে, তোমার পরিচয় কি, সব কিছুই। আর কোনো উপায় না দেখে দিবাকারু বুড়ি দাদিটাকে উদ্দেশ্য করে তার স্টোরি বলতে শুরু করে। সাথে সাথে সিনও চলে যায় দিবাকারের ফ্ল্যাশব্যাকে। এইটা হচ্ছে দিবাকারের বাবা আন্নাপ্পা, একজন পুলিশ কনস্টেবল। ছোটবেলা থেকেই দিবাকারের স্বপ্ন ছিল যে সে অনেক বড় একজন ডিটেকটিভ হবে। তাই স্কুলের বই বাদ দিয়ে সে হরহামেশায় সারাক্ষণই ডিটেকটিভের গল্পের বই পড়ত। দিবাকারের মা বেঁচে নেই, তার বাবাই তার জন্য সবকিছু। অবশ্য তার বাবা চাইতো দিবাকারও তার মতো একজন পুলিশ কনস্টেবল হোক, কিন্তু দিবাকারের স্বপ্ন সে একজন ডিটেকটিভ হবে, যার জন্য সে সবকিছু বাদ দিয়ে সারাক্ষণ থিয়েটারে গিয়েও সেখানেও ডিটেকটিভের মুভি দেখত। এইভাবে তার দিন পার হয় আর কি। আর তার এই কারনামাগুলোর ফলে এলাকার সবাই তাকে ডিটেকটিভ না ডেকে ডাকত ডিফেক্টিভ দিবাকার। এলাকার সবাই তাকে নিয়ে অনেক মজাও নিত। মজার ছলে তারা তার কাছে ছোটোখাটো কেসও নিয়ে যেত সলভ করতে। দিবাকারের বেশ কিছু বন্ধু আছে, যার মধ্য থেকে এই মোটা করে লোকটাকে মনে রাখলেই হবে, এ হচ্ছে একজন ফটোগ্রাফার। তো দিবাকারের বাবা আন্নাপ্পা সে সব সময় তার পিছনে পড়ে থাকতো তাকে পুলিশ বানাতে। কিন্তু দিবাকারও তাকে বড় বড় ডায়লগ ঝেড়ে দেয় যে এসব ছোটোখাটো পুলিশের চাকরি সে করতে চায় না,
সে তার থেকেও বড় কিছু ডিটেকটিভ হতে চায়। কিন্তু শেষমেশ আন্নাপ্পার জেদের কাছে দিবাকারকে হার মানতেই হয়। তাদের পুলিশ স্টেশনে তাকে কনস্টেবলের চাকরি ধরিয়ে দেয়। বেচারা, যাকে কিনা সবাই ডিটেকটিভ হিসেবে চিনে, সে নাকি এখন সামান্য একজন কনস্টেবল। এই বিষয়টা নিয়ে তার বন্ধুরা তার আরও ভালো করে মজা নিতে শুরু করে। যাই হোক, ও রাতে তাদের গ্রামে একটা ফেস্টিভ্যাল হচ্ছিল, যেখানে দারোয়ান হিসেবে দিবাকারের ডিউটি পড়ে। এখন এই ফেস্টিভ্যালে দিবাকারের বাবা আন্নাপ্পাকেও দেখা যায়, যে কিনা একটা মেয়েকে নিয়ে সেইখানে বসে আছে। মেয়েটির নাম হচ্ছে ললিতা। আর পুরো গ্রাম জানে ললিতা হচ্ছে দিবাকারের বাবা আন্নাপ্পার গার্লফ্রেন্ড। অর্থাৎ বুড়ো বয়সে গিয়ে জোয়ান একটা ছেলেকে ফেলে বুড়োর মনে রং লেগেছে। এই জন্য দিবাকারের এটা পছন্দ ছিল না যে তার বাবা ললিতার সাথে মেলামেশা করুক। এরপর আমাদের আরেকজন ক্যারেক্টারের সাথে পরিচয় হয়, পুলিশ অফিসার সাহাদেবা। মুভির শুরুর দিকে আমরা যে পরশুরামকে দেখেছিলাম, যার পুলিশ স্টেশনের লকার থেকে রহস্যময়ভাবে চুরির মাল উধাও হয়ে গেছে, সেই পরশুরাম আসে সাহাদেবার পুলিশ স্টেশনে তার সাথে দেখা করার জন্য। কারণ দুজন দুই পুলিশ স্টেশনের হলেও দুজনের সম্পর্ক ছিল অনেক ভালো। তো পরশুরাম এসে সাহাদেবাকে সব কিছু জানায় যে এভাবেই চোখের সামনে তার পুলিশ স্টেশন থেকে চুরির মাল লকার থেকে উধাও হয়ে গেছে। এখন এইসব শুনে সাহাদেবও শক হয়ে যায় যে এইটা কিভাবে সম্ভব। তোমার সেখানে সব স্টাফদের কাছ থেকে ভালো মতো জিজ্ঞাসাবাদ করেছো তো? পরশুরাম বলে সবার থেকে জিজ্ঞাসাবাদ করেছি, কিন্তু তারা কেউই এর সাথে জড়িত না। দুজনে সব নিয়ে কথাবার্তা বলছিল কি তখনই সাহাদেবার সেখানে একজন মহিলা আসে তার স্বামীর মিসিং রিপোর্ট লেখাতে। এখানে আপনাদের একটা কথা বলে রাখি, এই সাহাদেবার লোকটা ছিল এক নম্বরের লুচ্চা টাইপের একজন লোক। তো এখন যেহেতু সে তার বন্ধু পরশুরামের সাথে সিরিয়াস বিষয় নিয়ে কথা বলছে, তাই সে তার কনস্টেবল দিবাকারকে ডেকে দায়িত্ব দেয় এই মহিলার কী সমস্যা সেটা দেখতে। অর্থাৎ দিবাকার এই সাহাদেবার পুলিশ স্টেশনে কনস্টেবল ছিল। এখন এই প্রথমবারের মতো একটা কেস পেয়ে দিবাকার তো মহা খুশি যে এবার তার ট্যালেন্ট দিয়ে কিছু একটা করে দেখানোর সুযোগ এসেছে। তাড়াতাড়ি সে মহিলাটিকে বসিয়ে তার থেকে সব ইনফরমেশন নিতে শুরু করে, তার সে মিসিং স্বামীর ব্যাপারে, তার ব্যাপারে সব কিছুই। এরপর সে মাঠে নেমে পড়ে সেই কেসটা সলভ করার জন্য। দিন রাত বেশ কিছু ক্লু, বেশ কিছু ডিটেলস কালেক্ট করে সে কেসটা তদন্ত করে যায়। আর এইভাবে তদন্ত করতে করতে সে মহিলাটার স্বামীর লাশ খুঁজে পায় আর তাকে শনাক্ত করে পাঠিয়ে দেওয়া হয় পোস্টমর্টমের জন্য। তবে পাশাপাশি দিবাকারের তদন্ত চলতেই থাকে। অন্যদিকে দেখা যায় তাদের পুলিশ স্টেশনে সাহাদেবার সাথে দেখা করার জন্য একটা লোক এসেছে। লোকটার নাম ছিল শেঠ চামানলাল। এই শেঠ চামানলাল এবং সাহাদেবার মধ্যে অনেকক্ষণ ধরে কিছু কথাবার্তা চলে, যার এক পর্যায়ে শেঠ চামানলাল সাহাদেবাকে কিছু টাকা দেয়। আর দুজনের কথাবার্তা তাদের দেখে এইটুকু আমরা বুঝতে পারি সাহাদেবাই চামানলালের কোনো না কোনো একটা কাজ করে দিয়েছে, যার কারণে খুশি হয়ে চামানলাল এখন সাহাদেবাকে খুশি করছে। তবে দুজনের মধ্যে কি কানেকশন ওটাও আমরা পরে গিয়ে জানব। তো এদিকে দুজনের মধ্যে কথাবার্তা চলছিল কি তখন দিবাকার এসে সাহাদেবাকে ডাকতে শুরু করে। ডেকে বলছে, স্যার আমি এই মহিলার কেসটা সলভ করে ফেলেছি। এটা শুনে সবাই তো রীতিমতো অবাকি যে একজন কনস্টেবল হয়ে দিবাকার এত অল্প সময়ের মধ্যে এত বড় একটা কেস কিভাবে সলভ করে নিল। তো দিবাকার বলে, স্যার এর কথা অনুযায়ী এর স্বামী মিসিং, কিন্তু আমি তার ডেড বডি খুঁজে পেয়েছি। রহস্য হচ্ছে এই যখন আমার কাছে কমপ্লেন দিতে আসে তখন সে বলেছিল যে মাত্র কয়েকদিনে হচ্ছে তার স্বামী মিসিং হয়েছে, কিন্তু তার লাশের পোস্টমর্টম করার পর, তার রিপোর্ট চেক করার পর আমি জানতে পারলাম সে মরেছে কমসে কম 2-3 সপ্তাহ আগেই। আর আমার ইনভেস্টিগেশন অনুযায়ী তার স্বামীর খুনি হচ্ছে এই মহিলা নিজেই। এ তার ছাপরি বয়ফ্রেন্ডের সাথে মিলেই তার স্বামীকে রাস্তা থেকে সরিয়েছে। এইখানে দেখা যায় দিবাকার আগে থেকেই এই মহিলার সে বয়ফ্রেন্ডটাকেও গ্রেপ্তার করে নিয়েছিল। তো স্বামীকে মারার পর মহিলা চালাকি করে এই জন্য পুলিশ স্টেশনে মিসিং কমপ্লেন দিতে আসে, যাতে পরবর্তীতে গিয়ে তার উপর কোনো সন্দেহ না আসে। কিন্তু আফসোস স্যার, একদিনের ভিতরেই আমি তার স্বামীর বডিটা খুঁজে ফেলি আর কেসটাও সমাধান করে ফেলেছি। এখন সামান্য এক কনস্টেবলের এমন বুদ্ধিমত্তা আর তার কেস সলভ করার ধরন দেখে সাহাদেবা তাকে সিক্রেটলি ডেকে বলে যে ভাই তুই খাস কি, তোর মাথায় এত বুদ্ধি থেকে আসে। দিবাকার এক্সাইটেড হয়ে বলে, স্যার বেশি কিছু না, আমি তো প্রতিদিন গাজরের হালুয়া খাই, আপনিও খেয়ে দেখেন, অনেক কাজে দিবে। তো এইভাবেই সিনিয়র অফিসার সাহাদেবার চোখে দিবাকার অনেক বড় ইন্টেলিজেন্ট হয়ে গেছে। অন্যদিকে দিবাকারের বাবা আন্নাপ্পা তো ছেলে যে ডিউটিতে জয়েন করার কয়েকদিনের মধ্যেই এত বড় একটা কেস সলভ করে ফেলল, এটার খুশিতে পুরো গ্রামেই মিষ্টি বিতরণ করতে শুরু করে দেয়। তবে খুশি আর বেশিক্ষণ স্থায়ী ছিল কই,
পরবর্তী সিনে জানা যায় শুরুর দিকে পরশুরামের পুলিশ স্টেশন থেকে যেরকমই রহস্যময়ভাবে লকার থেকে জিনিস গায়েব হয়েছিল, ঠিক একই রকমভাবে আরও একটি পুলিশ স্টেশনের লকার থেকেও এরকমই চোরের মাল উধাও। এখন যে পুলিশ স্টেশনেও এরকম ঘটনা ঘটেছে, হেও ছিল সাহাদেব এবং পরশুরামের বন্ধু। তাই সে দুজনের সাথে দেখা করে তাদেরকে সব কিছু জানায় যে এরকম তার পুলিশ স্টেশনের লকার থেকে সব জিনিস উধাও, যে জিনিসগুলো সে একটু আগে ধরেছিল। এখন এইসব নিউজগুলো যদি বাইরের লোকেরা জানতে পারে, তাহলে তো তাদের মান সম্মান একেবারে শেষ, সাথে চাকরি থেকেও হয়তো হাত ধুতে হবে। তাই এখন তারা তিনজন মিলে এটা প্ল্যান বানাচ্ছিল, তাদের আনঅফিসিয়ালি কেসটা সলভ করতে হবে। কোনো এক ইন্টেলিজেন্ট ডিটেকটিভ বা এরকম কাউকে কেসটার পিছনে লাগিয়ে দিতে হবে। এটা শুনতেই প্রথমতে সাহাদেবার মাথায় আসে দিবাকারের কথা। এদের দুজনকে বলে, আছে এমন একজন, আমার কনস্টেবল দিবাকার। আমি আশ্চর্য, সে একদিনের ভিতরেই একটা মার্ডার কেস সলভ করে ফেলেছে, যা আমি আমার কেরিয়ারে করতে পারিনি। চলো তার সাথে একবার কথা বলে দেখি। বলে তিনজন মিলে পরবর্তী সিনেই দিবাকারকে সিক্রেটলি একটা জায়গায় ডেকে তার সাথে মিটিংয়ে বসে। সব কিছু জানানোর পর দিবাকারও বলে, ঠিক আছে, আমি তোমাদের কেসটা নিয়ে কাজ করব, তবে আমার কিছু শর্ত আছে। আমি যখন খুশি পুলিশ স্টেশনে আসা যাওয়া করব, তাও আবার উইদাউট পুলিশ ইউনিফর্ম। আমি আমার ডিটেকটিভের কাপড়ে পরে থাকবো অলওয়েজ। এরই সাথে আমাকে একটা বাইকও দিতে হবে। তিনজনও দিবাকারের এই শর্তগুলোতে রাজি। তো এভাবেই দিবাকার তখন কেসটা হাতে নিয়ে ওই জায়গা থেকে খুশি টেলায় লাফাতে লাফাতে যাচ্ছিল, আর যেতে যেতে গর্তের ভিতরে পড়ে যায়। আর এভাবেই পুরো ঘটনা সে বুড়ি দাদিটিকে খুলে বলে। এতটুকুই ছিল ফ্ল্যাশব্যাক। এবার সে বুড়ি দাদিটিকে তাকে গর্ত থেকে বের করতে বলে। কিন্তু একই দেখতে দেখতে বুড়ি দাদির বৃদ্ধ কণ্ঠস্বর কোনো যুবতী মেয়ের কণ্ঠস্বরে রূপ নিতে শুরু করে। আর এইখানে দিবাকার এবং আমরা জানতে পারি এইখানে যে ছিল এই মেয়ে কোনো বুড়ি দাদি ছিল না, এ ছিল দিবাকারদের গ্রামেরই মেয়ে কুলসুমা, যে কিনা তখন দিবাকারের সাথে মজা নিচ্ছিল। তো কুলসুমা দিবাকারকে কিছু টেকনিক বলে দেয়, আর দিবাকারও সেগুলো ফলো করে করে তার জামা কাপড় সব কিছু খুলে সেগুলো দিয়ে দড়ির মতো করে বানিয়ে ওটা দিয়ে উপরে উঠে আসে। বেচারা ডিটেকটিভের এমন হালতে কুলসুমা তো অনেক হাসাহাসি করছিল। যাই হোক, অন্যদিকে দিবাকার সিনিয়র অফিসার সাহাদেবা কুরাইশি নামের তারেক কনস্টেবলকে আবার দিবাকারের পিছনে লাগিয়ে দেয় যে সে যেন তাদের কেস সলভ করার কাজ বাদ দিয়ে অন্য কিছু করে কিনা সেটার উপর নজর রাখতে। এগুলো সব ইনফরমেশন যেন কুরাইশি তাকে এনে দেয়। সিন শিফট হয়ে যায় পরবর্তী দিন। দিবাকার ফুল টু ফুল একজন ডিটেকটিভের গেটআপে তাদের পুলিশ স্টেশন আসে। আর দিবাকারের এরকম ভেষভূষ দেখে সবাই তো একদমই হা করে যায়। তারপর দিবাকার, যাতে তার সব কিছু ভালোই ভালোই হয়, এর জন্য পুলিশ স্টেশনের সামনে দিয়ে যাওয়া কিছু অন্ধ ভিখারিদেরকে সে কিছু টাকা দান করে দেয়। এরপর দিবাকার কনস্টেবল কুরেশিকে নিয়ে তার ইনভেস্টিগেশন শুরু করে। প্রথমে সে ওই দুই পুলিশ স্টেশনে যায় যেখানে লকার থেকে জিনিসগুলো গায়েব হয়েছিল। সব কিছু ভালো মতো চেক করে পুলিশ স্টেশনের সবাইকে এক জায়গায় করে দিবাকার সবার কাছ থেকে জিজ্ঞাসাবাদ করে, কিন্তু তাদের থেকে সে তেমন কিছুই পায় না। এরই সাথে সে গ্রামের কিছু পুরনো চোরদের ডিটেলসও কালেক্ট করে তাদের থেকেও ইনভেস্টিগেশন করে, কিন্তু সেইখান থেকেও কিছু পাওয়া যায় না। এইটুকু সে দিবাকারের এটা তো ক্লিয়ার হয়ে যায় এই চুরিটা কোনো সাধারণ কারো কাজ না, খুবই নিখুঁতভাবেই মাস্টার প্ল্যান করে কাজটা করা হয়েছে। আর দিবাকার তদন্ত করতে করতে এইরকম একজন চোরের সন্ধান পায় যে কিনা কোনো এক সময় গ্রামের অনেক বুদ্ধিমান একজন চোর ছিল, যাকে কখনো কেউ ধরতে পারত না। দিবাকার গোপন সূত্রে সবকিছু বের করে তার কাছে গিয়েও জিজ্ঞাসাবাদ করে। তবে লোকটি জানায়, আরে স্যার, সে কবে আমি এসব কাজ বাদ দিয়ে দিয়েছিলাম, এখন তো আমি আমার এই ছোটোখাটো বিজনেস নিয়েই আমার পেট চালাচ্ছি। তবে হ্যাঁ, আমি আপনাকে এমন একজনের সন্ধান দিতে পারি যেও কিনা এরকম চোরের প্ল্যান বানানোর জন্য একেবারে উস্তাদ। এমনকি ছোটোখাটো চোরেরাও পর্যন্ত যারা নতুন নতুন ধান্দায় আসে তারাও গিয়ে এর কাছ থেকে বুদ্ধি নিয়ে আসে যে কিভাবে কি করলে তাদেরকে ধরতে পারবে না। সেই লোকটির নাম ছিল মারাকুট্টিকা। তো এর কাছ থেকে মারাকুট্টিকার ডিটেলস নিয়ে দিবাকার এবং কুরেশি তাদের পরিচয় গোপন রেখে সেই মারাকুট্টিকার কাছে আসে। দিবাকার তাকে বলে, আমি এরকম ছোটোখাটো একজন চোর পাশের একটা পুলিশ স্টেশনের লকার থেকে চুরি করতে চাচ্ছি। এখন কিভাবে কি করলে কেউ ধরতে পারবে না, এই বিষয়ে কোনো প্ল্যান থাকলে বলবেন প্লিজ। মারাকুট্টি প্রথমে প্ল্যান বলবে বলে তাদের কাছ থেকে টাকা নেয়, কিন্তু টাকা নেওয়ার পর বলে, না, এই কাজটা কোনোদিন সম্ভবই না, পুলিশ স্টেশন থেকে কিভাবে চুরি করবে। কিন্তু দিবাকার এখানে তার আসল পরিচয় দেয় যে সে একজন পুলিশের লোক। এখন পুলিশের লোক এটা জেনে মারাকুট্টি অনেক ভয় পেয়ে যায়। ভয় পেয়ে সে দিবাকারদের আরেকজন লোকের সন্ধান দেয়, যার নাম ছিল নাকি পিন্টু। আর এই পিন্টুর বিশেষত্ব হচ্ছে সে নাকি ম্যাজিকের মাধ্যমে চুরি করার উস্তাদ।
আর পাশাপাশি নেশার অনেক পাউডারের বিজনেসও করে থাকে সে। দিবাকারের পিন্টুকেও তার কাছে ধরে নিয়ে আসে, তার কাছ থেকেও জিজ্ঞাসাবাদ করে, কিন্তু এর কাছ থেকেও সে তেমন কিছুই পায় না। তাই ওই দিন রাতে দিবাকার চুপি চুপি পিন্টুর বাসায় যায়। ওইখানে গিয়ে তার বাসায় তল্লাশি নিতে শুরু করে যে যদি পিন্টুই এই কাজটা করে থাকে, এ বিষয়ে সে যদি এখান থেকে কোনো ছোট প্রমাণ হলেও পায়। কিন্তু অনেক খোঁজাখুঁজি করার পরও দিবাকার পিন্টুর বাসা থেকেও কিছুই পায় না। তবে এইখান থেকে বেরিয়ে দিবাকার যখন তার বাসার দিকে যাচ্ছিল, তখন তার মনে হয় যেন কেউ তার পিছু নিচ্ছে। কিন্তু অনেক খোঁজাখুঁজি করার পরও সে কাউকে দেখতে পায় না। পরবর্তী দিন সকালে দিবাকার যখন তার তদন্ত চালাচ্ছিল, তখন সে রাস্তার পাশে একজন চাওয়ালাকে দেখতে পায়, যে মানুষজনদেরকে চা দিচ্ছিল তো ঠিকই, কিন্তু লোকগুলো তাকে এর বদলে অনেকগুলো টাকা দিচ্ছিল। এখন সাধারণ একজন চাওয়ালা তাকে এই লোকগুলো এত টাকা কেন দিচ্ছে, এটা দেখে দিবাকারের তার উপরও সন্দেহ হয়। তাই সে চাওয়ালাটার পিছু নিতে নিতে তার আস্তানায় আসার পর গিয়ে জানতে পারে এ তো আসলে সেইগুলো কোনো চা বিক্রি করছিল না, বরঞ্চ চায়ের মতো করেই মদের বিজনেস চালাচ্ছিল। আর বিজনেসটা চালাচ্ছিল হচ্ছে ওই কুসুমা নামের মেয়েটা, যে কিনা ওই দিন দিবাকারকে গর্ত থেকে তুলেছিল না, সেই কুসুমা। কুসুমা এগুলো বানায় আর ওই লোকটাকে দিয়ে সেগুলো চায়ের মতো করে মানুষজনদের কাছে সাপ্লাই দেয়, যাতে করে তাদের পুলিশ ধরতে না পারে। এখন এই কুসুমা আগে থেকে ছিল দিবাকারের ক্রাশ। তো এই বিষয় নিয়ে এভাবে পর থেকেই দুজনের দেখা সাক্ষাৎ চলতে থাকে। আর দিবাকার তো কুসুমার প্রেমে এমনভাবে পড়েছিল যেখানে সেখানে সে সব জায়গাতেই কুসুমাকে দেখতে পাচ্ছে। এরপর দিবাকার যখন টিভি দেখছিল, তখন সে টিভিতে নিউজে দেখে অন্য আরেকটা পুলিশ স্টেশনের পুলিশ অফিসার সুনীল অনেকগুলো টাকা সহ কিছু চোরদেরকে গ্রেপ্তার করেছে। যে পুলিশ অফিসার সুনীল এই কাজটা করেছে, সেই সুনীল হচ্ছে দিবাকারের চাচাতো ভাই। আর নিউজটা শোনার সাথে সাথেই দিবাকার সুনীলের পুলিশ স্টেশনে ছুটে যায়। এসে তাকে বলে যে চোরের জিনিসগুলো উদ্ধার করেছ, সেগুলো কোথায় রেখেছ তা এক্ষুনি খুলে চেক করো। সুনীলও দিবাকারের কথা মতো যে লকারের মধ্যে চোরের টাকা পয়সাগুলো রেখেছিল ওটা খুলে চেক করে, আর দেখে সবকিছু ঠিকঠাক জায়গা মতনই আছে। অর্থাৎ প্রত্যেকটা পুলিশ স্টেশনের লকার থেকে যে এভাবে চুরি হচ্ছিল, তাই দিবাকারের সন্দেহ হয় এর এখানেও না একই কাজটাই হয়। দিবাকার সুনীলকেও সবকিছু জানায় যে কিভাবে অন্যদের পুলিশ স্টেশন থেকে এইভাবে জিনিস চুরি হচ্ছে। আর এইসব শুনে সুনীল তো ভয় পেয়ে যায়। তবে দিবাকারের এখনও সন্দেহ এর এখানেও সেমভাবে চুরি হওয়ার চান্স কিন্তু এখনও আছে। তাই এটাও তার জন্য মক্ষম সুযোগ কে এই কাজটা করছে তাকে ধরার। ওই পুলিশ স্টেশনের সবাইকে নিয়ে সে সিদ্ধান্ত নেয় তারা পুরো রাত জেগে এখানে পাহারা দিবে, দেখবে কিভাবে কোন চোর এগুলো চুরি করতে আসে। যেমন কথা তেমন কাজ, সারা রাত ধরে তারা লকারের সামনে পাহারা দেয়, এক মুহূর্তের জন্য এদিক সেদিক যায় না। এইভাবেই ওই রাতটা তারা পাহারা দিতে দিতে কাটিয়ে দেয়। তারপর সকাল হতেই সুনীল যখন জিনিসগুলো চেক করতে যায়, এইখানে ঘটে যায় আশ্চর্য ঘটনা। দেখে এ কি, লকার থেকে তো সব জিনিসগুলো গায়েব। এইটা দেখে দুজনের চোখ তো কপালে উঠে যাওয়ার মতো অবস্থা। সারা রাত ধরে তারা এখানে পাহারা দিল, এক মুহূর্তের জন্য তারা এখান থেকে কোথাও যায়নি, এর ভিতরের জিনিসগুলো গায়েব কিভাবে হয়ে গেল? এই কেমন আজব কাণ্ড। সাথে সাথে ঘটনাটাও সবার কানে গিয়ে পৌঁছায়। এখন দিবাকারের চাচাতো ভাই সুনীল সে ভূতপ্রেত জাদুমন্ত্র এগুলোতে বেশি বিশ্বাসী, বলে এটা সাধারণ কারো কাজ হতে পারে না। আমার মনে হয় এটা কোনো ব্ল্যাক ম্যাজিক না হয় কোনো ভূতেরই কাজ। এটা বলে সুনীল ভূতপ্রেত তারায় যে এরকম একজন তান্ত্রিককে নিয়ে আসে, যার নাম ছিল মরি নানজাপ্পা। নানজাপ্পাও এসে কিছুক্ষণ জাদুমন্ত্র করার ঢং করে এখানে, যেগুলো দিবাকারের একদমই পছন্দ হয় না, কারণ সে আবার এসবে বিশ্বাসী না। পরের দিন যখন দিবাকার তার প্রেমিকা কুসুমার সাথে ছিল, অর্থাৎ দুজন একজন আরেকজনকে ভালোবাসতে শুরু করেছে। এখন দুজনকে এখানে একসাথে দেখে নেয় দিবাকারের সিনিয়র অফিসার সাহাদেবা। সাথে সাথে সে দিবাকারকে পুলিশ স্টেশন ডাকে, ডেকে তাকে আচ্ছা মতো কথা শুনিয়ে দেয়, এমন এমন বকা দেয় যেগুলো শুনে সবাই হাসাহাসি করছে। কারণ তাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে ওটা না করে সে কুসুমার সাথে লাইন মারছিল। এখন সাহাদেবা দিবাকারকে অনেক অপমান করায়। দিবাকার তার ফটোগ্রাফার বন্ধুটাকে গিয়ে বলে এ সাহাদেবার থেকে প্রতিশোধ তো নিতেই হবে, যেভাবেই হোক আমরা তার মজা বের করব। ওই দিন রাতেই দিবাকার পিন্টুর সাথে গিয়ে দেখা করে, অর্থাৎ ওই পিন্টু আর কি, যে নেশার পাউডার সাপ্লাই বিজনেস করতো, আবার টুকটাক ম্যাজিকও জানতো। পিন্টুকে দিবাকার বলে এই কালা জাদু ব্ল্যাক ম্যাজিক এগুলো কি সত্যি সত্যি হয়? দিবাকারকে বিশ্বাস করানোর জন্য পিন্টু তার সামনেই কিছু ম্যাজিক দেখাতে শুরু করে। দিবাকারের চোখের সামনেই তার পিছনে তাকে একটা ক্যালেন্ডারে ম্যাজিক করে সে আগুন ধরিয়ে দেয়। আবার ঠিক একই রকম করে দিবাকারকে টাচ না করা ছাড়াই সে তার মুখের মধ্যে কালিও লাগিয়ে দেয়, যেগুলো দেখে দিবাকার তো নিজে শখ।
পিন্টু বলে সবকিছু হাতের খেল, সবকিছু সায়েন্স। পরের দিন দিবাকর এবং তার ফটোগ্রাফার বন্ধুরা মিলে তারা সাহাদেবার থেকে প্রতিশোধ নেওয়ার জন্য একটা প্ল্যান বানায়। আর প্ল্যানটি ছিল এই, তারা সাহাদেবার বন্ধু যে পরশুরাম আছে তার বউয়ের কাছে গিয়ে সাহাদেবার নামে একটা লাভ লেটার ছুঁড়ে মারে, যার শেষে বড় করে সাহাদেবার নাম লিখে দেয়। আর ঠিক সেমভাবে সাহাদেবার কাছে গিয়েও তারা পরশুরামের ওয়াইফের নামে একটা লাভ লেটার ছুঁড়ে মারে। এখন এই সাহাদেব এবং পরশুরামের ওয়াইফ আগে থেকেই তারা ছিল 420। আর দিবাকররা তো এখন ঘটনা প্যাঁচ লাগিয়ে দিয়েছে। আর এই ঘটনার ফলাফল কি হয় ওটা আমরা একটু পরে গিয়ে জানবো। তো পরবর্তী সিনে দিবাকরকে দেখা যায় সে আবারও তার চাচাতো ভাই সুনীলের পুলিশ স্টেশনে গিয়েছে। ওইখানে দিবাকর নিচে ফ্লোরের মধ্যে একটা শামুক টাইপের কিছু একটা খুঁজে পায়। দিবাকর এটা দেখে কিছু একটা সন্দেহ করতে শুরু করে। তারপর সে তাড়াতাড়ি ওইদু পুলিশ স্টেশনও যায় যেখান থেকে আগে চুরি হয়েছিল। ওইখানে গিয়ে সে লিস্ট চেক করতে শুরু করে, যেদিন লকার থেকে জিনিস গায়েব হয়েছিল ওই দিন আগে পরে পুলিশ স্টেশনে কে কে এসেছিল। আর একে একে সব কিছু চেক করার পর সব পুলিশ স্টেশন থেকেই সে কিছু কমন পয়েন্ট খুঁজে পায়, যেটা ছিল যে পুলিশ স্টেশন থেকে চুরি হয়েছে ওইখানে ঘটনার আগে কিছু অন্ধ ভিখারি পুলিশ স্টেশনের সামনে দিয়ে গিয়েছিল। এমনকি 3 পুলিশ স্টেশনেই সেম ঘটনা। তাই দিবাকরের সোজা সন্দেহ যায় সেই অন্ধ ভিখারিগুলোর উপর। তাই দিবাকর তাদের ফলো করতে শুরু করে, তাদের উপর নজর রাখতে শুরু করে। তবে অনেকক্ষণ ফলো করার পরও দিবাকর এখানেও তেমন কিছু পায় না যে এই ভিখারিগুলো চুরি করেছে এরকমের কোনো প্রমাণ। এই ভিখারিগুলো তো শুধুমাত্র তাদের কাজ করছিল, অর্থাৎ মানুষদের থেকে ভিক্ষা চাইছিল। তো এইভাবেই তদন্ত করতে করতে দিবাকর এবং তার বন্ধুরা যখন যাচ্ছিল তখনই তারা এখানে পাশের ঝোপের মধ্য থেকে কিছুর একটা শব্দ শুনে ওইখানে গিয়ে দেখে পরশুরামের ওয়াইফ এবং সেই সাহাদেবা তারা ইটিস পিটিস করছে। অর্থাৎ দিবাকররা ঘটনা যে প্যাচ লাগিয়ে দিয়েছিল না তার ফলাফল গিয়ে দাঁড়ায় এটা আর কি। তবে দিবাকররা যেটা চেয়েছিল এটা তো তার থেকেও বেশি হয়ে যায়। আর এই সুযোগে তারাও এদের এই অবস্থার সবকিছু ভিডিও করে নেয়। যাই হোক, এইভাবে তদন্ত করতে করতে দিবাকর এখানে আরও একটা বিষয় জানতে পারে, যেটা ছিল যে পুলিশ স্টেশন থেকে এখন পর্যন্ত চুরি হয়েছে সে চুরির আগের দিন প্রত্যেকটা পুলিশ স্টেশনেই একই রকমভাবে একটা মেয়ে মিসিং কমপ্লেন দিতে এসেছিল। আর এই মিসিং কমপ্লেনটা লেখাতে এসেছিল অন্য কেউ নয়, দিবাকরের প্রেমিকা কুলসুমা। একই রকমের কমপ্লেন এক এক করে 3টা পুলিশ স্টেশনেই, তাও আবার যেখান থেকে চুরি হয়েছে। তাই এখন দিবাকরের সন্দেহ পুরোটাই কুলসুমার উপর। সে একই রকমের কমপ্লেন 3টা পুলিশ স্টেশনে কেন দিল, তাও আবার যে পুলিশ স্টেশনগুলোতে চুরি হয়েছে সেইগুলোতেই। আবারও বলে রাখি, পুলিশ স্টেশনে চুরি হওয়ার কয়েকদিন আগে গিয়েই সে কমপ্লেনগুলো করেছিল। ওই দিন রাতেই দিবাকর এবং তার বন্ধু একটা বারে যায়। আর কোনো একটা কারণে দিবাকর তার রুমালটা হাতে নিতেই দেখে তার রুমালে ঠিক ওই রকমের কিছু শামুক দিয়ে ডিজাইন করা, যে রকমের শামুক সে শুনিলে পুলিশ স্টেশন থেকে পেয়েছিল। দিবাকরের মনে পড়ে এই রুমাল তো তাকে তার প্রেমিকা কুলসুমায় দিয়েছে। এর সাথে দিবাকরের এটাও মনে পড়ে ও যে অন্ধ ভিখারিগুলোর উপর সে সন্দেহ করেছিল না, তাদের কাঁধে থাকা ব্যাগের মধ্যেও ঠিক এইরকমই শামুক দিয়ে একই রকমই নকশা করা। যা দেখেই দিবাকরের সবকিছু পরিষ্কার হয়ে যায়। এক মুহূর্ত দেরি না করে কুসুমার কাছে গিয়ে সবকিছু জিজ্ঞাসা করে, কিন্তু কুসুমা তাকে কিছুই বলে না। আর পর্যাপ্ত পরিমাণ প্রমাণ না থাকায় তার সন্দেহই থেকে যায়। কুসুমা যেতে যেতে বলে যায়, আমার পিছনে না লেগে আসল কালপিটকে সেটা খুঁজে বের করো। ওই দিন রাতে দিবাকর যখন তার বাবা আন্নাপ্পার সাথে বসে কথা বলছিল তখন আন্নাপ্পা সিগারেট খেতে খেতে সিগারেটটা শেষ হয়ে যাওয়ায় তার হাতে সিগারেটের ছেঁকা লেগে সেটা নিচে পড়ে যায়। এখন এটা দেখেও দিবাকরের কিছু একটা মনে পড়ে। দিবাকর একটা সিগারেট নিয়ে সেটাতে আগুন ধরিয়ে এটা দেখে যে সিগারেটটা না খাওয়া ছাড়া সেটা কত মিনিটে গিয়ে শেষ হয়, অর্থাৎ এটা শেষ হতে কত মিনিট সময় লাগে। কারণ ঘটনা হচ্ছে ওই দিন যখন দিবাকর এবং তার চাচাতো ভাই সুনীল তারা যখন পুলিশ স্টেশনে লকার পাহারা দিচ্ছিল তখন তারা দুজনই সিগারেট খাওয়ার জন্য সিগারেট ধরিয়েছিল তো ঠিকই, কিন্তু কেন যেন সেই সিগারেট শেষ হতে অনেকক্ষণ সময় লেগে যায়। অথচ সেটা যদি তারা খেত তাহলে 2 বা 3-4 মিনিটের মধ্যে সেটা শেষ হয়ে যেত। আর যদি সেটা না খেয়ে হাতে ধরে রাখা হয় তাহলে সেটা নিজে নিজে শেষ হতে প্রায় 10 মিনিটের উপর সময় লাগবে। এখন দিবাকরের সন্দেহ হচ্ছে তার মতে তারা তো সিগারেটটা খেয়েছে, তারপরও সেটা শেষ হতে অত সময় কিভাবে লাগলো। নিশ্চয় এরই মাঝে কিছু না কিছু একটা হয়েছে। কেউ নিশ্চয় তাদের এমন কোনো একটা নেশা করিয়ে দিয়েছে যার কারণে তারা তাদের হুঁশে ছিল না। আর এর মাঝেই চোর এসে তার কাজ করে দিয়ে যায়। এরপর দিবাকর তার রিসার্চ করতে শুরু করে যে কি এমন জিনিস আছে যে জিনিসটা দিয়ে মানুষকে এরকম 10 মিনিট পর্যন্ত অজ্ঞান করে দেওয়া যায়। খুঁজতে খুঁজতে দিবাকর এখানে এমন একটা জিনিসের ব্যাপারে জানতে পারে যে জিনিসটা দিয়ে মানুষকে এরকম 10 মিনিট পর্যন্ত ফ্রিজ করে দেওয়া যায়।
অর্থাৎ এমনভাবে এটা করা হবে যাকে করা হবে সে নিজে জানবে না এই 10 মিনিটের ভিতর কি হচ্ছে না হচ্ছে। তার সামনে সবকিছু হবে কিন্তু সে ওইখানে ফ্রিজ হয়ে থাকবে। আর যখন গিয়ে সে হুঁশ আসবে তারপর আবার সবকিছু স্বাভাবিক। সে বুঝতে পারবে না 10 মিনিটের ভিতর তার সামনে যে এত কিছু হয়ে গেল। আর এই জিনিসটার নাম ছিল ডেভিল স্পিরিট। দিবাকারের সন্দেহ ওই দিন রাতে কেউ তাদের এই ডেভিল স্পিরিট এটার সংস্পর্শে নিয়ে আসে, যার জন্য তারা 10 মিনিটের জন্য ফ্রিজ হয়ে যায়। আর এর মাঝে কেউ এসে লকার থেকে জিনিসগুলো নিয়ে চলে যায়। মূলত এই কারণেই তাদের ধরানো সিগারেটটাও শেষ হতে হতে 10 মিনিটের বেশি সময় লাগে। দিবাকারের আবার সন্দেহ যায় ওই পিন্টুর উপর, কারণ এলাকার মধ্যে একমাত্র সেই এরকমের হাবিজাবি অনেক রকমের নেশার পাউডার সাপ্লাইয়ের কাজ করত, সাথে অনেক রকমের ম্যাজিকও জানে। ব্যাস এবার সে অনেক সিরিয়াসলি পিন্টুকে ধরে নিয়ে এসে তাকে 3rd ডিগ্রি দেওয়া শুরু করে। আর ডোজ একটু বাড়াতেই পিন্টু শেষমেশ গিয়ে তার মুখ খুলে তাকে সব সত্যতা জানিয়ে দেয়। আর এই সত্যতা কি তা আমরা একটু পরে গিয়ে জানতে পারবো। এরপর দেখা যায় দিবাকার গিয়ে ওই অন্ধ ভিখারিগুলোকেও গ্রেপ্তার করে নেয়, কারণ তারা ওই সব কিছুতে সামিল রয়েছে। এটা করার পর দিবাকার একটা মিষ্টির বক্স নিয়ে তার বাবার কাছে ছুটে যায়, কারণ সে কেসটা সলভ করে ফেলেছে। দিবাকার তার বাবাকে খুঁজতে খুঁজতে এই জায়গায় এসে দেখা যায় আন্নাপ্পা তখন তার গার্লফ্রেন্ড ললিতার সাথে ছিল। আর দিবাকারের সেইখানে আসায় ললিতা সেখান থেকে চলে যায়। এরপর দিবাকারও তার বাবাকে বলে যে বাবা, কেসটা আমি সলভ করে ফেলেছি। আর পুরো ঘটনা হচ্ছে যে থানার মধ্যে তারা চুরি করে তার আগের দিন কুসুমা সেই থানায় যায় মিসিং কমপ্লেন লেখানোর নাম করে। এরপর সে এদিক সেদিক ভালো মতো দেখে পুরো থানার ম্যাপটা সে তার ব্রেনের মধ্যে ঢুকিয়ে নেয়, কোথায় কি রয়েছে, লকার কোথায়, পুলিশরা কোথায় বসে, সব কিছুই। তারপর সে খুবই টেকনিকের সাথে ওই শামুকগুলো ব্যবহার করে সে পুলিশ স্টেশনের নকশাটা ড্রয়িং করে। ওই অন্ধ ভিখারিগুলোর ব্যাগের মধ্যেও সে এই নকশাটা বানিয়ে দেয়। তারপর একদিন তাদেরকে সেই ম্যাপ অনুযায়ী ট্রেনিং করানো হয় যে কিভাবে তারা পুলিশ স্টেশনে ঢুকবে আর কোন জায়গায় কি রয়েছে সব কিছুই। আর আমরা তো জানি যদি অন্ধ লোকদেরকে ভালো মতো ট্রেনিং দেওয়া হয় তাহলে তারা চোখে দেখা মানুষের চাইতেও ভালো কাজ করতে পারে। আর তাছাড়াও অন্ধদেরকে বা কে সন্দেহ করবে, এই জন্য তারা এই কাজের জন্য তাদেরকে সিলেক্ট করে। এখন সবার সামনে তো তারা চুরি করতে পারবে না, তার জন্য পিন্টু কি করত, সে তাদেরকে ডেভিল স্পিরিট পাউডারটা বানিয়ে দিত। আর এইটার সাহায্যে অন্ধ ভিখারিগুলো পুলিশ স্টেশনে ঢুকে সবাইকে ফ্রিজ করে দিত। এরপর কুসুমার দেওয়া নকশা অনুযায়ী প্রথমে লকারের চাবি নিত, তারপর লকার খুলে সব জিনিসগুলো নিয়ে নেওয়ার পর লকারের চাবিটা আবারও জায়গা মতো রেখে তারা সেখান থেকে বেরিয়ে চলে আসতো। কিন্তু ওই দিন ভুলবশত এই অন্ধ ভিখারিগুলোর ব্যাগের মধ্য থেকে একটা শামুক সুনীলে পুলিশ স্টেশনে সেখানে পড়ে যায়, যেটা পরে গিয়ে পায় হচ্ছে দিবাকার। যেটা থেকেই কুসুমাদের উপর তার প্রথম সন্দেহটা ঢুকে। আর এ থেকে তদন্ত করতে করতে দিবাকারও এই কালপিটগুলোকে ধরে নিয়েছে। তাদের গ্রুপে আরও একজন আছে, যেটা ছিল ওই ভণ্ড তান্ত্রিক মরি নানজাপ্পা। তাদেরকে ধরে 3rd ডিগ্রি দেওয়ার পর পিন্টু এবং নানজাপ্পা দিবাকারকে সব কিছু বলে দেয়। আর এখন দিবাকার তার বাবাকে বলে, বাবা জানো এইসবের সাথে তাদের উপর আবার আরেকজন জিনিয়াস আছে, যেটা হচ্ছে আন্নাপ্পা। জি হ্যাঁ, এইখানে আমরা জানতে পারি এই চোরির সাথে দিবাকারের বাবা এই আন্নাপ্পাও জড়িত। সবকিছু ছিল আন্নাপ্পারই মাস্টার প্ল্যান। তার কথা মতো কুসুমা, পিন্টু, অন্ধ ভিখারিগুলো সবাই মিলে চুরিগুলো করছে। তো দিবাকার তার বাবাকে বলে যে তোমরা কেন এরকমটা করছো। আন্নাপ্পাও স্বীকার করে নেয় যে সবকিছুর পিছনে তারই হাত রয়েছে। উটা সে দিবাকারকে বলতে শুরু করে। সিনেগান থেকে একটু ফ্ল্যাশব্যাকে যায়। আশা কিরণ নামের একটা অন্ধদের অনাথ আশ্রম ছিল, যে অনাথ আশ্রমে কুসুমা, পিন্টু তারা সবাই এখানে কাজ করত। আর এখানে সবাই তাদের পেট চালানোর জন্য তারা নিজেরাই সেলাই কাজ শিখে নিজেরাই কঠোর পরিশ্রম করত। তারা তৈরি করতে হচ্ছে তখনকার জনপ্রিয় বেলবটম প্যান্ট। এই বেলবটম প্যান্টগুলো তারা বাজারে বিক্রি করে কোনোরকম করে তাদের দিন পার করে আসছে। আর এরই মাঝে একদিন এই আশা কিরণ অনাথ আশ্রমের উপর নজর পড়ে যায় ওই সেট চামানলালের। সেট চামানলাল জায়গাটা দেখে মনে মনে প্ল্যান বানায় সে এই সব কিছু ভেঙে চুরে এখানে একটা সিনেমা হল বানাবে, কারণ তখন আসলে ধীরে ধীরে সিনেমা হলের জনপ্রিয়তা বাড়তে শুরু করেছিল। তো এই বিষয়ে চামানলাল সাহাদেবাদের সাথে গিয়ে কথা বলে, তাদেরকে মোটা অঙ্কের একটা টাকার ঘুষ দিয়ে বলে যে তোমরা যেমন করে পারো অনাথ আশ্রমটা খালি করে দাও। আর যদি একবার এটা খালি হয়ে যায় তাহলে এটা হয়ে যাবে সরকারি প্রপার্টি। আর প্রত্যেকবারের মতো সরকার প্রপার্টিটা তুলে দিবে নিলামে। আর অফকোর্স নিলামে আমি সেটা কিনে নিব, কারণ এই এলাকায় আমার চেয়ে ধনী আর কেউই নেই। তো চামালালের থেকে ঘুষ খেয়ে পরশুরাম, সাহাদেবা তারা রাতারাতি ওই অনাথ আশ্রমে গিয়ে সেখানে সব বাচ্চাগুলোকে এক প্রকার চিটিং করেই সেখান থেকে বের করে জঙ্গলে ঢুকিয়ে দেয়। তখন সাহাদেবাদের সাথে ওখানে আন্নাপ্পাও ছিল। এখন সাহাদেবারা এই অন্ধ বাচ্চাগুলোর সাথে যে জুলুমটা করছে ওটা আন্নাপ্পা মানতে পারছিল না।
তারপরও সিনিয়রের অর্ডার ফলো করা ছাড়া তারও আর কিছু করার নেই। সেই অনাথ আশ্রমের সবাইকে সেখান থেকে নিয়ে যায়। কোনো রকম করে সে এই অনাথ বাচ্চাগুলো থাকার জন্য অন্য আরেকটা ব্যবস্থা করে নেয়। আর এই কাজে তখন আন্নাপ্পাকে সাহায্য করেছিল কুসুমা, পিন্টু, মরিন, আঞ্জাপ্পা, তারা সবাই এটা পরিষ্কার বুঝতে পারে এদের সাথে অনেক বড় একটা অন্যায় করা হয়েছে। এখন পুনরায় এই অনাথ অসহায়গুলোর বাসস্থান ফিরিয়ে দিতে হলে তাদের ওই অনাথ আশ্রমটা সরকারের থেকে এককভাবে কিনে নিতে হবে, আর এর জন্য প্রয়োজন অনেকগুলো টাকার। আর তখনই গিয়ে তারা জানতে পারে যে পরশুরাম এরকম অনেকগুলো চোরের জিনিসপত্র উদ্ধার করেছে। ব্যাস, আনাপাড়ায় সবাই মিলে এটা প্ল্যান বানায়। তারা এক প্রকার চোরের ঘর থেকে চুরি করবে। প্ল্যান বানিয়ে প্রথমে পরশুরামের পুলিশ স্টেশনে চুরি করে। যখন দেখে টাকা কম হবে তখন তারা সুনীলের পুলিশ স্টেশনও চুরি করে। আর চুরি করার সব টাকাগুলো তারা এরকম একটা গাছের নিচে নিয়ে গিয়ে লুকিয়ে দেয়। ব্যাস, এটাই ছিল তাদের চুরি করার কাহিনী এবং কারণ। আর কালকে সরকার এই আশা কিরণ প্রপার্টিটা নিলামে তুলবে। আর তাদের প্ল্যান হচ্ছে তারা এটা চামালালের থেকেও বেশি টাকা দিয়ে কিনে নিবে সেই অনাথ অন্ধ বাচ্চাগুলোর জন্য। এসব শোনার পর দিবাকর তাড়াতাড়ি ওই জায়গাটিতে যায় যেখানে গর্ত করে টাকাগুলো লুকিয়ে রাখা হয়েছিল। কিন্তু দিবাকর এখানে এসে দেখে টাকাগুলো অলরেডি কেউ এখান থেকে নিয়ে গেছে। দিবাকর এসে তাড়াতাড়ি বিষয়টা তার বাবাদের জানায়। যা শুনে সবাই টেনশনের মধ্যে পড়ে যায়। এখন তারা কি করবে? তারা যদি টাকার ব্যবস্থা করতে না পারে তাহলে প্রপার্টিটা তো চামালাল কিনে নিবে। আর এত অনাথ বাচ্চাদের স্বপ্ন ভেঙে সেখানে গড়ে উঠবে সিনেমা হল। এই টেনশনের মধ্য দিয়ে দিনটা পার হয়। পরবর্তী দিন কথা মতো সরকারি লোকেরা এসে প্রপার্টিটা নিলামে তুলেছে। সেট চামাল্লাল, দিবাকাররা সহ সেখানে সবাই উপস্থিত ছিল। দিবাকর তার বাবাকে বলে, যাও নিলামে অংশগ্রহণ করো। আন্নাপ্পার কথা, টাকা ছাড়া অংশগ্রহণ করে কি করব? তবে দিবাকারের জোরাজোরিতে তাকে নিলামে অংশগ্রহণ করতে হয়। আসলে দিবাকর এখানে অন্য একটা প্ল্যান বানিয়ে রেখেছে। যখন এদিকে নিলামের কার্যক্রম চলছিল তখনই সেইখানে এই প্রপার্টির ভিতর তার কিছু লোকের সাহায্যে কিছু পেঁচা বা এরকম অশুভ কিছু পাখি বের করে দেয়। এই সব কিছু তারা প্ল্যান বানিয়ে করে। আর তখন অর্থাৎ 1980 সালের দিকে যে কোনো কিছুতেই মঙ্গলের বিষয়টা অনেক বেশি করে তারা প্রাধান্য দিত। এখন এরকম একটা শুভ কাজে এরকম পেঁচাগুলো উড়ে যাওয়ায় তখন ওটা তাদের গ্রামের জন্য ছিল অনেক বড় একটা অমঙ্গলের ব্যাপার, যেটা দেখে এখন চামার লালু ভয় পেয়ে এই নিলাম থেকে নিজেকে সরিয়ে নেয়। সে বুঝে এই প্রপার্টিটা নেওয়া মানেই শুধু বিপদ ডেকে আনা। দিবাকারের প্ল্যান এখানে পাক্কা কাজ করে যায়। নিলামের মধ্য থেকে চামালাল প্রপার্টিটাকে অশুভ বলে উঠে সেখান থেকে চলে যায়। ফলে অল্প টাকা দিয়েই আন্নাপাড়ার সবাই মিলে প্রপার্টিটা কিনে ফেলতে পারে। কিন্তু এখন গিয়ে আসে টাকা জমা দেওয়ার ব্যাপার। তাদের সেই সব টাকাগুলোই তো অন্য কেউ নিয়ে চলে গেছিল। এখন তাদের কাছে তো একটা পয়সাও নেই। সবাই এইটাই টেনশন করছে এখন কি হবে। ঠিক তখনই হাতে টাকার বিশাল এক ব্যাগ নিয়ে সেখানে এন্ট্রি হয় আন্নাপ্পার সেই গার্লফ্রেন্ড ললিতার। আর এখানে এসে আমরা আরও একটা বিষয় জানতে পারি। আসলে টাকাগুলো সেখান থেকে ললিতা নিয়ে গেছিল, তাও আবার আন্নাপ্পার কথা মতোই। কারণ আন্নাপ্পা জানতো টাকাগুলো সেখানে কিছুতেই সেফ না। আর সে কাউকে না বলেই ললিতাকে দিয়ে টাকাগুলো এজন্য সরিয়ে নিয়েছিল, কারণ কাউকে বললে যদি পুলিশটা তাদেরকে 3rd ডিগ্রি দিয়ে তাদের থেকে বের করে নিত টাকাগুলো কোথায় রেখেছে, তখন তো হয়ে যেত আরেক কাণ্ড। যার জন্য আন্নাপ্পা প্ল্যান বি বানিয়ে রেখেছে। যাই হোক, এইভাবে আর কি আন্নাপ্পাড়ার সবাই মিলে এই আশা কিরণ প্রপার্টিটা কিনে ফেলে। পুনরায় এই অনাথ অসহায় বাচ্চাগুলোকে আবারও তাদের আশ্রয় ফিরিয়ে দেয়। যে বিষয়টা দেখে দিবাকারও অনেক হ্যাপি। তাই সে এই বিষয়ে আর কাউকে কিছু বলে না। সিন শিফট হয়ে যায় কিছুদিন পর সেই পরশুরামের উপর। পরশুরাম যখন বসে নাস্তা করছিল তখনই তার কাছে একটা চিঠি আসে, যেটা খুলতে পরশুরাম এখানে দেখে তার বউ এবং তার বন্ধু ও সাহাদেবার এই অবস্থায় একটা ফটো ছিল। ও যে তারা ইটিস পিটিস করছিল আর দিবাকার চালাকি করে সবকিছু ফটো তুলে নিয়েছিল না, এখন সুযোগ বুঝে সবকিছুই পরশুরামকে পাঠিয়ে দেয় আর কি। এখন এইসব দেখে পরশুরাম তো 100-100 যে সে থাকতে তার বউকে নিয়ে তার বন্ধু সমাজসেবা করছে। ব্যাস, রেগে মেগে সে গিয়ে সাহাদেবাকে ধরে। এমনকি কথা কাটাকাটির এক পর্যায়ে তারা নিজেদের মেশিনও বের করে উড়াদুরা ফায়ার শুরু করে দেয়। আর এগুলো সব কিছুই দিবাকারের ওই ফটোগ্রাফার বন্ধুটা ভিডিও করে নিচ্ছিল, যাতে করে উপর মহলে দেখিয়ে এদের দুজনের গেম বাঁচিয়ে দিতে পারে। আর হয়ও সেটাই, উপর মহলের অফিসারকে গিয়ে এগুলো দেখাতেই এরকম পাবলিক প্লেসে ভাইলেন্স করার অপরাধে আর টোটাল সব কিছু মিলিয়ে দুজনের চাকরিটায় চলে যায়। আর এটা ছিল তাদের যেমন কর্ম তেমন ফল। এদিকে শেষমেশ গিয়ে দেখা যায় ভাবছেলে দুজন বিয়ে করছে, অর্থাৎ দিবাকার তার গার্লফ্রেন্ড কুসুমাকে আর আন্নাপ্পা তার গার্লফ্রেন্ড ললিতাকে। আর শুভ কাজটা সারার পর রাতে দিবাকার কুসুমাকে জিজ্ঞাসা করে, আচ্ছা এই ডেভিল স্পিরিট জিনিসটা সবাইকে ফ্রিজ করে দিত, কিন্তু ওই অন্ধ ভিখারিগুলোর কিছু হতো না কেন?
কুসুমা বলে, আমাদের কাছে এই জিনিসটার অ্যান্টিডোট ছিল। কাজ শুরু করার আগে আমরা সেগুলো তাদেরকে খাইয়ে দিতাম, যার ফলে তাদের উপর এটার আসর হতো না আর আরামসে কাজ সেরে ফেলতো। এভাবে দিবাকরের সব ডাউট ক্লিয়ার হয় আর দেখতে দেখতে মুভিটাও এইখানে শেষ হয়। তো আজকের এই মুভি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিবেন। সাথে যাওয়ার আগে চ্যানেল সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না যেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।